ইংরেজি নববর্ষের শুভ আগমনে মহাভারতের কাহিনী অবলম্বনে এক নতুন নৃত্য নাট্য পালা। তাই আপনাদের আসলে এই পালাখানে আমরা প্রথম পরিবেশন করতে চলেছি। তাই যদি পালার মধ্যেখানে নাচে তালে গানে ছন্দে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ মনে মার্জনা করবে। তাই শ্রী দর্শক মন্ডলী, রাজীব কর্মকার রচিত, নরেশ ওরাম পরিচালিত, অস্তর সঞ্জয় ওরাম সম্প্রদায় পরিবেশিত সেই পালাখানের নাম হলো ভীম পুত্র ঘনঘনের জন্ম হইতে ভীম হীরাবতীর শুভ মিলন। তাই শ্রী দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন যে বার্ণাবর্তীর যতগৃহে আগুন লাগার পর পঞ্চ পাণ্ডব তাদের মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গ পথে পালিয়ে গিয়ে কাণ্বক নামক জঙ্গলে রাত্রি যাপন করে। কিন্তু সেই জঙ্গলের রাজা রাক্ষসরাজ হিড়িম্ব জ্যান্ত মানুষের গন্ধকে ক্ষুধা নিবারণের জন্য বোন হিড়িম্বাকে তাদের ধরে নিয়ে আসা আদেশ দেন। হিড়িম্বা ছদ্মবেশে সেখানে গিয়ে ভীমের রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। আসতে দেরি দেখে হিড়িম্ব সেখানে পৌঁছলে ভীমের সঙ্গে তার যুদ্ধ হই, যুদ্ধে হিড়িম্ব মারা যায়। এরপর মাতার আদেশে একটি শর্তে ভীমের সঙ্গে হিড়িম্বার বিবাহ হই এবং ভীম হিড়িম্বা সেই কাণ্বক বনে থেকে যায়। তাই এদিকে ভীম হিড়িম্বা মনের আনন্দে নৃত্য করতে করতে কাণ্বক বনে করছে না যারা কাণ্বক বনে করেছেন আগমন। আর এই ভীম হিড়িম্বের ভূমিকায় আপনাদের আলোকন হচ্ছে মহানিত্য রূপবতী যারা নৃত্য পরিবেশন করতে হয়ে তারা হলেন ওস্তাদ নরেশ ওরাম অনিত্য শিল্পী রাজেশ
এর আগে তো কোনোদিন তোমায় তো আনন্দিত হতে দেখিনি। বলো বলো হিরবা, তোমার মনে কিসের তো প্রসন্নতা? আজ বিধাতা আমার প্রতি প্রসন্ন, তাই তো আজ আমি এত আনন্দিত। আজ বিধাতা আমার প্রতি মুখ তুলে দিয়েছে প্রাণনাথ, তাই তো আজ আমি তোমার সন্তানের মাতা হতে চলেছি। আজ আমি সন্তান সম্ভ্রমা। সত্যি বলছো প্রিয়ে, এই কি কথা শোনালে তুমি? তুমি মাতা হতে চলেছ, এ তো মহা আনন্দের কথা। এই খুশির সংবাদে আমার হৃদয় নেচে উঠেছে। এই সত্যি আজ আমরা দুজনে মিলে একটু আনন্দ করি। শোনা শোনা আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাই চলো না ওই কুটির প্রান্ত গিয়ে খানিক বিশ্রাম করি। তুমি সত্যি বলেছো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। এই সুখীমা এসো, ওই কুটির প্রান্তে গিয়ে খানিক বিশ্রাম করো। চলো হিড়িম্বা, ওই কুটির প্রান্তে গিয়ে আমরা খানিক বিশ্রাম করি। বসো হিড়িম্বা, এখানে বসো। আমি তোমার শরীরে বাতাস করিনি হিড়িম্বা, আমি তোমার শরীরে বাতাস করিনি হিড়িম্বা। হিড়িম্বা কি হিড়িম্বা ঘুমিয়ে গেল নাকি? কি হিড়িম্বা সন্তান সম্ভবা, মানে আমাদের বিচ্ছেদের সময়। হিড়িম্বা ওঠো হিড়িম্বা, তোমার কি মনে পড়ে না হিড়িম্বা সেই পূর্বের কথা? বিয়ের পূর্বে মাতা আমাদের শর্ত দিয়েছিল যে হিড়িম্বা সন্তান সম্ভবা হলে আমাকে তাদের কাছে ফিরে যেতে হবে। আজ তুমি সন্তান সম্ভবা হিড়িম্বা, সেই কঠিন সময় এখন উপস্থিত। তাই মাতার দেওয়া কথা রাখতে আমি তাদের কাছে চললাম হিড়িম্বা। তুমি আমায় ক্ষমা করো হিড়িম্বা, তুমি আমার সন্তানকে সযত্নে লালন পালন করো হিড়িম্বা। আমি চলে যাচ্ছি হিড়িম্বা, বিদায় হিড়িম্বা, বিদায় বিদায়। তাই ওদিকে ক্ষেপ চলে গেলে সহসা হিড়িম্বার ঘুম থেকে যায়। সম্মুখে স্বামীকে দেখতে না পেয়ে, কোথায় গেলে তুমি? স্বামী স্বামী যে আমায় কোনো সাড়া দিচ্ছে না, তাহলে কি স্বামীর সেই পূর্বজন্মের কথা মনে
আমি তুমি ফিরে এসো জীবন পরে গোস্বামী, তুমি আমায় ছেড়ে যেও না গোস্বামী, তুমি ফিরে এসো। এখন আমি এত করে কি করে তা থাকবো গোস্বামী, তুমি ফিরে এসো প্রাণনাথ, তুমি ফিরে মাতার কাছে কান্মন বনে কাকে বলে থাকে হিড়িম্ব। দিন যায় মাস যায়, স্বামীর অপেক্ষায় দিন কাটতে কাটতে হিড়িম্বা জন্ম দেয় পুত্র সন্তানের, আর সেই পুত্র সন্তানের নাম দেন ঘাতৎকার। হিড়িম্বা তাকে সযত্নে লালন পালন করে নানান বিদ্যার সঙ্গে মায়া বিদ্যায় পারদর্শী করে তোলেন। ঘাতৎকার দেখুন কান্মন বনের রাজা প্রতিদিনের নেই ঘটকদাতকেও শিব পূজা করার জন্য মন্দির প্রাঙ্গণে করছে না। পরে হয় তোমার নামে ভালোবেসে ভরবে না মন ভরবে না, সবাই এক নামে ভালোবেসে পুত্র ঘটৎকার, যিনি কান্মন বনে শিব পূজা করার জন্য মন্দির প্রাঙ্গণে করেছেন আগমন। আর এই ঘটৎকারের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন হ্যাঁ বনারাঙ্গনা দেশে জঙ্গল মৎস্যকারী রাস্তার অবস্থান সঞ্জয় রায়।
হঠাৎ করে মন্দির ব্রাহ্মণে কেন মাতা? প্রণাম প্রণাম তরুণে মাতা, প্রণাম মাতা। এমন উদাসীন কণ্ঠে ডাকতে ডাকতে এত কষ্ট করে এখানে কেন এলে মাতা? আমায় ডাকলেই তো আমি ছুটে যেতাম। পুত্র, আমি অনেক আশা দিয়ে এখানে এসেছি বাবা। অনেক দিন ধরে মনের গভীরে একটি ইচ্ছা লুকিয়ে রেখেছি। বল বাবা, তুই সেই ইচ্ছা আবার পূরণ করবি। এটি কথা বলছো মাতা? তুমি আমার জন্মদাত্রী মাতা। তুমি আমার এই পৃথিবীর আলো দেখিয়েছ। কত দুঃখ কত কষ্ট সহ্য করে আমায় বড় করেছ। আর আমি তোমার একটি ইচ্ছা পূর্ণ করবো না? এই সারা পৃথিবীতে এমন কোন পুত্র আছে মাতা যে তার পিতা মাতার ইচ্ছা পূর্ণ করে না?
আমি জীবন দিয়ে তাহা করিব পূরণ। পুত্র, তা এমন কিছু নয় রে বাবা। আমি বলছিলাম কি, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, রাজকার্য পরিচালনায় দেশে দেশান্তরে ছুটে যাস, তখন আমি যে বড় একা হয়ে পড়ি পুত্র। তাই বলছিলাম কি, তুমি বিয়ে করে আমার জন্য একটি পুত্রবধূ এনে দাও, তবে আমার মনের চিন্তা দূর হবে। ও, এই কথা ঠিক আছে মাতা, তোমার কথা মতো আমি তোমার ইচ্ছা অবশ্যই করিব পূর্ণ। মাতা, তুমি আমার জন্য উপযুক্ত কন্যার সন্ধান করো, আমি বিয়ে করতে প্রস্তুত। ইতি, সত্যি বলছো পুত্র, তুমি বিয়ে করবে? আহা, কি আনন্দ আমার। ওরে, তোর একটা কথা আছিস, আমার পুত্র বিয়ে করতে চাই, তোরা শিক্ষায় ছুটে আয়, তোরা শিক্ষায় ছুটে আয়। বলুন মাতা, কি আদেশ আপনার, আমরা অক্ষরে অক্ষরে তাহা করিব পারো। ওরে বাচ্চা, আমার পুত্র ঘটক বিয়ে করতে চাই, তার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করতে হবে। তাই তোরা ছুটে যা দেশে দেশান্তরে, যেখান থেকে হোক উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো, উপযুক্ত কন্যার সন্ধান নিয়ে এসো।
তোরা এসেছিস, পেয়েছিস উপযুক্ত কন্যার সন্ধান। হ্যাঁ মাতা, আমরা কন্যার সন্ধানে দেশ দেশান্তরে ছুটে গিয়েছি। যেখানে যেখানে উপযুক্ত কন্যার সন্ধান পেয়েছি, সেখান থেকে তাদের চিত্র নিয়ে এসেছি মাতা। এই নির্মাতা বিয়ের উপযুক্ত কন্যার চিত্র দেখি কি সুন্দর কন্যা। তাই দেখি পুত্র, এখানে মানবী দানবী রাক্ষসী সমস্ত রকমের কন্যার চিত্র রয়েছে। বল পুত্র বল, কোন কন্যা তোমার পছন্দ? মাতা, এদের মধ্যে আমার কোন কন্যা পছন্দ নয় মাতা। এরা শুধু রূপেই সুন্দরী। তুমি এমন কোন কন্যার সন্ধান করো মাতা, যে রূপেই নয়, বিদ্যায় বুদ্ধিতেও হবে বিদগ্ধ। তোরা শোন, এদের থেকে উত্তম কন্যার সন্ধান আনতে হবে। তাই তোরা যা, যেখান থেকে হোক, রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সুন্দর হয় এমন কন্যার সন্ধান নিয়ে এসো, এমন কন্যার সন্ধান নিয়ে এসো। আমরা উপযুক্ত কন্যার সন্ধান পেয়েছি মাতা। ওই পাতাল লোকে নাগরাজের কন্যা হিলাবতী। কিন্তু নাগরাজ ওই হিলাবতীর স্বয়ংবরের করেছে আয়োজন। তাই সেই কন্যাকে বিয়ে করতে হলে আমাদের মহারাজকে স্বয়ংবর সভায় যেতে হবে। স্বয়ংবর ওই অহংকারী কন্যার স্বয়ংবর। আমি ওই কন্যার অহংকার চূর্ণ করে আমি ওই কন্যাকে করিব বিবাহ। মাতা, আপনি আমায় আদেশ করুন মাতা, যেন ওই অহিরাবতীর স্বয়ংবর জয় করে তাকে তোমার পুত্রবধূ করে তুলতে পারি। আপনি কুটিরে ফিরে যান মাতা। আর ওরে মন্ত্রীবর, ওরে আমার সভাসদগণ, চলো এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব ভবন। এই মুহূর্তে আমরা ওই পাতাল লোক করিব বাবা। পাতালপতি নারাজ তার কন্যা হিলাবতীর স্বয়ংবর সভার আয়োজন করতে রাজমহলের দিকে করছে দরবার
বাজারে বড় আর ভুলে থাকো না বড় হয়ে খবর বাজারে ভেঙে গেলে তোমরা সইটা পাবে না খবর বাজার ভেঙে গেলে তোমরা সইটা পাবে হলেন সেই পাতালপতি নাগরাজ, যিনি তার কন্যা হিলাবতীর স্বয়ংবর শোভার আয়োজন করার জন্য রাজমহলে করেছেন আগমন। আর এই পাতালপতি নাগরাজের ভূমিকায় আপনাদের আলোকন ভাষিত মহান নৃত্য রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন তিনি হলেন আদিবাসী সঙ্গল মহল ছয় নৃত্য পরিচালক ওস্তাদ নরসিংহ।
এই স্বয়ংবর সভায় অংশ নেবেন। হরিদার লক্ষ্মী তোরা সমস্ত রাজা রাজকুমারগণকে এই স্বয়ংবর সভায় পাঠিয়ে দেয়। সমস্ত রাজা রাজকুমারগণ আপনাদের সকলকে স্বয়ংবর সভায় জানাই সুস্বাগত। আপনারা নিজ নিজ স্থান করহ গ্রহণ, আমি স্বয়ংবর সভার কাজ আরম্ভ করি। অনেকে কোথায় আছি আমার কন্যা হিলাবতীকে এই স্বয়ংবর সভায় নিয়ে এসো, এই স্বয়ংবর সভায় নিয়ে এসো। আহা গাঁয়ের লোকের নাই পোষা ভাই এগো তোরে আমার ভালোবাসা এগো গাঁয়ের লোকের নাই পোষা এগো যতদিন নাই তোর বিহাতে এগো যতদিন নাই তোর বিহাতে আর ততদিন প্রাণ চলুক পিতে পিতে এগো গোপন পিড়িত রাখবি ঘরে কুতে এলো গোপন পিড়িত রাখবি ঘরে কুতে ভাই আর কুতে
ততদিন প্রাণ চলক যেতে
মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল এবার মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল বড় লোকের বিপিল লম্বা লম্বা এবার মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল এবার মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল এবার মাথা বাঁধে দিব বড় লোকের বিপিল লম্বা লম্বা এবার মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল এবার মাথা বাঁধে দিব লাল গাঁদা ফুল বড় 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 করে চলে রে ও হো হো ওল বড় বড় তোল বড় আপনার চরণে জানাই শত কোটি প্রণাম। চিরসুখী হব, চিরসুখী হোক। অহিলাবতী, তুমি তো জানো মা যে আজ তোমার সয়পন। ওই দেখো মা, দেশ দেশান্তরের কত রাজা রাজকুমার এসে উপস্থিত হয়েছে। তাই তুমি তোমার মনোমতো বর পছন্দ করে তার গলায় বড়মাল্য প্রদান করো। পিতা, আপনি তো জানেন পিতা, আমি তাকে বিয়ে করব যে আমার দুইটি শর্ত করিবে পূর্ণ। আপনি সেই শর্তের কথা সকলকে জানিয়ে দিন পিতা। তাই হবে মা, তাই হবে। শুনুন সমস্ত রাজা রাজকুমারগণ, আমার কন্যা করিয়াছে মন যে আমার কন্যার দুইটি শর্ত করিবে পূরণ, তাকেই আমার কন্যা স্বামী রূপে করিবে বরণ। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনার কথা আমরা সকলে মেনে নিলাম। এখন বলুন মহারাজ, আপনার কন্যার কি সেই দুটি শর্ত? আপনার কন্যার কি সেই দুটি শর্ত? তাহলে এটাই সেই স্বয়ংবর সভা। কোথায় কোথায় সেই অহংকারী কন্যা? ওরে পাষণ্ড দুষ্টমতিত রাজার এমন শৃঙ্খলার মাঝের আওয়াজ ফালন দেখিয়ে আমার কন্যার স্বয়ংবর সভা কার্য বন্ধ করার সাহস দেখাস? কে তুমি? কি চাস এখানে? আমি উশৃঙ্খল, আমি উন্মাদ, আমি পাষণ্ড, আমি নির্বোধ। আর তোমরা এই স্বয়ংবরের মতো পবিত্র সভার আড়ালে একে একে রাজ রাজকুমারকে হত্যা করে চলেছ। তা কি আমি বুঝি না? আর পুত্র খরচ আপনার অহংকারী কন্যাকে বিবাহ করে তোমাদের এই স্বয়ংবর সভার মৃত্যুর খেলাকে সমাপ্ত করে দেব। দুষ্টমতি রাক্ষস,
তোমার হস্তে করে না করব সমর্পণ বেরিয়ে যায় এই সংঘর্ষ হতে, তাহলে সর্বসমগ্রামিতার মতো করিব। পিতাশ্রী না, পিতাশ্রী না, আপনি এত উত্তেজিত হবেন না। আজকের এই শুভ দিনে আপনার হাতে অস্ত্রের শোভা পায় না পিতাশ্রী। ও যখন এসে পড়েছে তখন ওকে একটা সুযোগ দেয়া হোক। বিয়েতে আমার দুটি শর্ত রয়েছে। যদি তুমি আমায় যুদ্ধবিদ্যায় ও বুদ্ধিতে পরাস্ত করতে পারো তবে আমি তোমায় স্বামী রূপে পালন করে দেব, আর যদি তুমি পরাজিত হও তবে হবে তোমার মৃত্যুদণ্ড। আজ তোমার অহংকার আমি করিব চূর্ণ। ওরে রাজকন্যা, আমি তোমার শর্তে রাজি। বলো কিসের পরীক্ষা আমি নিতে চাও, বিদ্যার না বুদ্ধির? তুমি রাজি? তবে আগে হোক বুদ্ধির পরীক্ষা, কারণ পরাজিত হলে আমাকে আর কষ্ট করে মারতে হবে না। তাহলে শুরু করা যাক। তুমি আমায় প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। যদি উত্তর ভুল হয় তো আমি পরাস্ত। তুমি প্রশ্ন করবে? ত্রিপিটিকার পাখা ওঠে পরিবার ধরে। আচ্ছা তাই হোক, আমি তোমায় একটি গল্প বলি, শোনো। গল্পের মধ্যে থাকবে প্রশ্ন। শোনো, এক নগরে এক কামুক ব্যক্তি বাস করত। সে রক্ষিতা নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। বিয়ে না করে তারা একে অপরের সঙ্গে লিপ্ত হয় এবং তাদের একটি কন্যা সন্তান হয়। ওই ব্যক্তির কাছে কন্যাটিকে ফেলে রেখে রক্ষিতা পালিয়ে যায়। কন্যার সেই রক্ষিতার থেকে সুন্দরী হলে ওই ব্যক্তি তাকে পরশের কন্যা রূপে পরিচয় প্রদান করে এবং সেই কন্যাটি রক্ষিতাতেও আরো রূপবতী হয়ে ওঠে এবং সেই রূপের বাহারে ওই কামক ব্যক্তি থাকতে না পেরে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এবং তাদেরও একটি কন্যা সন্তানের জন্ম হয়। এখন প্রশ্ন হলো, ওই যে কন্যা সন্তানের জন্ম হলো সেই কন্যা সন্তান ওই পুরুষের কন্যা না নাতনি? কিন্তু খুব সাহায্য, সে হবে ওই ব্যক্তির কন্যা। ভেবে বলো রাজকুমারী। না, ওই কন্যা হবে ওই ব্যক্তির নাতনি। না না না, ওই কন্যা হবে ওই ব্যক্তির কন্যা। ভুল উত্তর হীরাবতী, ভুল উত্তর। শাস্ত্র মতে যদি ওই ব্যক্তি যখন বিয়ে করেনি তখন ওই কন্যার সঙ্গে তার কোনো সামাজিক সম্পর্ক নেই। তুমি পরাজিত হীরাবতী, তুমি বুদ্ধিতে পরাজিত। না, আমি পরাজিত হতে পারি না। এখন আমি নেব তোমার যুদ্ধবিদ্যার পরিচয়। ধারস্থ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। পরাজিত, তুমি আজ আমার কাছে পরাজিত হয়েছ। ঘটোৎকচ, অতি উত্তম ঘটোৎকচ, অতি উত্তম। সত্যি তুমি বীর পুরুষ। আমি তোমার বিদ্যা বুদ্ধি বীরত্ব দেখে অতি প্রসন্ন। আমি তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে চাই। যাও মহিলাবতী, যাও। তুমি ওই ঘটোৎকচের গলায় বরমাল্য করিয়ে তাকে স্বামী রূপে বরণ করে নাও। তাকে স্বামী রূপে বরণ করে নাও।
দেবে